সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামপন্থী দলের বিরোধিতার প্রতিবাদে আন্দোলনের সোচ্চার বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠন এবং সেই আন্দোলন থেকে অনেকেই দাবি তুলছেন ভাস্কর্য নিয়ে অযথা বিতর্ক না তুলে তাদের উচিত মাদ্রাসায় বলাৎকারের বিষয়ে সোচ্চার হওয়া এবং এই বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। প্রসঙ্গত শুধুমাত্র গত মাসেই 40 জন মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে, কিন্তু সরকার কি আদৌ গুরুত্ব দিচ্ছে এই বিষয়টিকে? এদিকে বুদ্ধিজীবী দিবসে কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা তাদের দাবি দেওয়া নিয়ে দেখা করেছেন, বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আলেমদের সাথে আলোচনা চলবে এবং আলাপের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে, সকল বিষয়ে তাদের দাবি দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে। কিন্তু বলাৎকার, নারী বিদ্বেষ, নারী নির্যাতন, ধর্ষণ ইস্যুতে অবস্থানের দিক থেকে ঐকমত্যে পৌঁছানো যাবে, কথা বলা যাবে এসবের বিরুদ্ধে। এই নিয়ে আলোচনায় রাজকাহনে আছি শারমিন চৌধুরী, আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর শাইখ ইমতিয়াজ এবং আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে। আমি আজকে আসলে অনেকগুলো বিষয়ে কথা বলতে চাই, বলাৎকার, ধর্ষণ, নারী নির্যাতন, নারী বিদ্বেষ, এই বিষয়গুলোর আলোচনায় আনতে চাই। আমি শিপা হাফিজা এভাবে শুরু করতে চাই যে 2013 সালে সেই শাপলা চত্বর দিয়ে আলোচনায় আসে হেফাজতকে, পরবর্তীতে তখনও আমরা দেখেছি নারী নীতির বিরোধিতা করতে, পরবর্তীতে দেখেছি নারী শিক্ষা, নারীদেরকে 4-5 এর বেশি পড়ানোর দরকার নাই। আমরা দেখেছি কর্মজীবী নারীদের বিরোধিতা করা, গার্মেন্টস বা কর্মজীবী নারীদের আপত্তিকর কথা বলা ইত্যাদি বিষয়ে আমরা দেখেছি। সেই হেফাজতে ইসলাম এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক তুলে প্রবল একটা আলোচনার মধ্যে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন এবং বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে, ঐকমত্যে পৌঁছানো যাবে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এই যে নারী বিদ্বেষ, বলাৎকার, এই বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে একটা মানে একরকম একটা অবস্থানে বা ঐকমত্য থেকে আসলে আসা যাবে? শিপা হাফিজা। জি, ধন্যবাদ। এই বিষয়টা, হেফাজতের যে বিষয়টা, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা যাবে না, তারা ভেঙে ফেলবে, এটা তো একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। এখানে আলাপ আলোচনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করার দৃষ্টতা কি করে হয়? আর কেন বা আমরা বলছি যে এটা একটা সমঝোতা? কি সমঝোতা আমরা আসতে চাই? আমরা যখন নারীর প্রতি সহিংসতা নিয়ে কথা বলি, আমরা যখন আমাদের নারীর নীতিমালা তৈরি করতে যাই, তখন তো আমরা কোনোদিনও দেখি নাই যে আমাদের সাথে কথা বলছেন সরকার এসে এই যে একটি আইন পরিবর্তন করে ফেললেন। কয়েকজন রাস্তায় কয়েকজন বলেছিল যে এদের খুন চাই, তাই খুন করার জন্য। সেখানেও কি আইনজীবীরা, আমি যতদূর আইনজীবীদের সাথে কথা বলেছি, কেউ তো ছিলেন না সেইখানে সম্পৃক্ত, আইনটি পর্যন্ত পরিবর্তন করার জন্য। সেইখানে যে অন্যায় করছে, রাষ্ট্রদ্রোহিতা করছে, তাদের সাথে আলোচনার কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি আলোচনা করাটা একটা দুর্বলতার লক্ষণ, এবং এটা অবশ্যই এই আলোচনা বন্ধ করে তাদের যথোপযুক্ত শাস্তি বিধান করতে হবে। ধন্যবাদ শিপা হাফিজা। আসবো আপনার কাছে আবারও ডক্টর শাইখ ইমতিয়াজ, এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার মূল্যায়ন কি, সেটি যদি সংক্ষেপে জেনে নিই। না, আমি আপার সাথে মোটা দাগে একমত যে সত্যিকার অর্থে প্রথমেই আমি জানাই যে 15ই ডিসেম্বর আমাদের আজকে জাতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সকল শহীদ বুদ্ধিজীবীদের বিধি আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই এবং সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। ঠিক এরকম একটা মুহূর্তে যেখানে যারা মুক্তিযুদ্ধে তাদের পরিবার কোনো না কোনোভাবে সাফার করেছেন, তাদের কাছে আজকের দিনটির যে মূল্য, সেই মূল্যের কিছুটাও যদি ধারণ করে থাকি আমরা, তাহলে সেখান থেকে বলতে হবে যে এই স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার উপরে যে ধরনের আঘাত দেখছি, সেই আঘাতের যারা আঘাত করেছেন তাদের প্রতিনিধিত্ব যদি কেউ করেন, তাহলে তাদের সাথে আলাপ আলোচনার মতো দুর্বল আসলে আমরা হয়েছি কিনা এবং কেন হয়েছি সেটা আসলে আলোচনা করা প্রয়োজন। আর যদি তারা আলেম সমাজের অংশ হিসেবে আলোচনায় আসেন, তাহলে বিষয়টা আমি ডিফারেন্টলি দেখতাম। কিন্তু সেই সুযোগ বোধহয় আমাদের সামনে সত্যিকার অর্থেই এখন নেই, যে কারণে সত্যিই
এটা আমাদের ভাবতে হবে, এবং এটাও ভাবতে হবে যে আমরা যদি সত্যিকার অর্থে এই সমাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কোথায় কোথায় আমাদের বড় ভুলগুলো আমরা করেছি, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি ভুল করেছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার ক্ষেত্রে কি ভুল করেছি, সে বিষয়গুলো ভাবতে হবে। সুতরাং আলেমদের সাথে আলাপ আলোচনার বিষয়টাকে আমি আসলে একটা মিশ্র প্রতিক্রিয়ার ভিতর দিয়েই দেখতে চাই। একদিকে বাস্তবতা হচ্ছে যে যদি আমরা অতীতে ভুল করে থাকি, তাহলে এত বড় ভুল করে ফেলেছি আমরা যে বঙ্গবন্ধুর ভাস্কর্য, তার উপরে আঘাত, এবং মুক্তিযুদ্ধের চেতনাবাহী দলটি ক্ষমতায়, তাদেরকে আলোচনা করতে হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আঘাত করার পর। আসলে এটা আমি মেনে নিতে পারি না। কিন্তু আমি যদি সরকারের দিক থেকে দেখি, তাহলে রাষ্ট্রে আমরা যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, সেখান থেকে যদি আমরা সত্যিকার অর্থে একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে সামনে এগিয়ে যেতে চাই, তাহলে সরকারকে তাদের সাথে আলোচনায় বসতে হচ্ছে। সেদিক থেকে হয়তো সরকারের অনেক বক্তব্য থাকতেই পারে, কিন্তু আমি ডক্টর শাইখ ইমতিয়াজ, এই বিষয়গুলো মানে আলাপ আলোচনার বিষয় যখন আসছে, আপনি মিশ্র প্রতিক্রিয়ার কথা বলছেন, সেই আলাপ আলোচনার মধ্যে যেই দাবিটি এখন একরকম পাল্টা দাবি, এতদিন ধরেও খুব এই দাবিটিও দেখিনি, বলাৎকারের বিরুদ্ধেও দাবি ওঠাটা, সেই বিষয়গুলো কি একটা অবস্থানগতভাবে ঐকমত্যে আসা উচিত কিনা, বা আলাপ আলোচনায় গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন কিনা? কারণ তাদের তো আসলে অনেক কিছু করার আছে, অবস্থান নেওয়ার সুযোগ আছে নাকি? ডক্টর ইমতিয়াজ, দুই বিষয়, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কেন আমরা এক করে দেখছি। একটা হচ্ছে বলাৎকার শব্দটা কোত্থেকে আসছে, আসলে আমি এটা ঠিক সঠিকভাবে জানি না। এটা একটা রেপ কেসের যে সর্বোচ্চ শাস্তি, এখানে তাই হওয়া উচিত। সারা আপা আরো ভালো বলতে পারবেন, শিপাপা ভালো বলতে পারবেন, আমি জানি না। মানে আমার কাছে মনে হয় যে রেপ, সেটা যেই করুক না কেন, সেটা একটা ছেলের উপরে হচ্ছে, একটা শিশুর উপরে হচ্ছে কিনা, আমার কাছে, আমি যদি আইনের দৃষ্টিতে নাও দেখি, আমি সাধারণভাবে দেখছি না, ডেফিনেটলি আমি সাধারণভাবে মনে করি রেপিং, এবং ইচ্ছার বিরুদ্ধে এই ধরনের যে কোনো অত্যাচার, সেটাকে আসলে আমরা, মানে আমি জানি না এর সাথে ভাস্কর্যের ভাঙার মানে দুটো মিলিয়ে কেন দেখা হচ্ছে, আমি ঠিক, আমার কাছে ক্লিয়ার না। আসলে বাকিরা যদি একটু বলেন। জি নিশ্চয়ই, মানে পাল্টা একরকম দাবি উঠছে কিনা সেটি আমারও একটা প্রশ্ন। ব্যারিস্টার সারা হোসেন, যে এতদিন ধরে খুব বেশি এই বিষয়গুলো খুব একটা যে আলোচনায় এসেছে, সেটা খুব আমরা দেখিনি। আপনি কিভাবে দেখছেন বিষয়টি, যখন এই দাবিটি উঠছে তখন একটা পাল্টা দাবি কিনা? এবং অনেকেই বলছেন যে নন ইস্যুকে, ভাস্কর্যের মতো একটা নন ইস্যুকে এখন ইস্যু করা হচ্ছে, কিন্তু আসলে দীর্ঘদিন ধরে যে একটি ইস্যু, উদ্বেগের বিষয়, বলাৎকার, নারী বিদ্বেষ, সেইটিকে ইস্যু করবার প্রয়োজনীয়তা আছে কিনা? আলাপ আলোচনার মাধ্যমে এখানে একটা ঐক্যবদ্ধ আসার সুযোগ আছে কিনা, ঐক্যবদ্ধ হবার বা ঐক্যমত্যে পৌঁছানোর সুযোগ আছে কিনা? ব্যারিস্টার সারা হোসেন, নারীর বিরুদ্ধে সহিংসতা, সেটাকে, এটা সবচেয়ে চরম অমানবিক অপরাধগুলোর মধ্যে আমি ডক্টর ইমতিয়াজ, ব্যারিস্টার সারা হোসেনের কাছ থেকে এই বিষয়টি শুনে আসি। আপনি শাস্তির বিষয়ে জানতে চাইছিলেন, সেটিও পরবর্তীতে আমি নিশ্চয়ই ব্যারিস্টার সারা হোসেনের কাছে শুনতে চাইবো। ব্যারিস্টার সারা হোসেন, আপনি যদি আপনার মতামত বলেন। জি, আসলে আমিও বিজয় দিবসের প্রাক্কালে সব শহীদদের প্রতি এবং বিশেষ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা রেখে এই কথাগুলো বলতে চাই। যে আমার একটুখানি মানে অবাক লাগছে যে শিপা আপা এবং ইমতিয়াজ দুইজনই রাষ্ট্রদ্রোহিতার কথাগুলো টানছেন এখানে। কারণ আমার মনে হয় না যে এটা টানাটা ঠিক। কারণ নিশ্চয়ই বিজয় দিবসে আমরা সেই কথাগুলোই স্মরণ করতে চাইবো যে আমরা ঔপনিবেশিক আমলের আইনের উপর চলতে চাইবো না। আমরা স্বাধীনতা উত্তর অবস্থায় মানবাধিকারের ভিত্তিতে আমাদের আইনগুলো তৈরি করতে চাইবো। রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে একটি 19 শতাব্দীর 1860 সনের একটি আইন, যেটা নিয়ে যত যেসব দেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ছিল, সেখানে এরকম একটি আইন রেখে গেছে। এবং অধিকাংশ গণতান্ত্রিক দেশ এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধটা তাদের আইন এবং তাদের আইনের যতগুলো বই টই আছে সেখান থেকে ফেলে দিয়েছে। এগুলো লজ্জা মনে করে যে রাষ্ট্রদ্রোহিতার মতো একটা অপরাধ এখন পর্যন্ত থাকবে। আমার খুবই খারাপ লাগছে এটা শুনে যে আপনারা মনে করছেন যে রাষ্ট্রদ্রোহিতার জন্য কোনো ধরনের কিছু করতে হবে। এখানে যদি কারো খারাপ লাগে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে নিশ্চয়ই কিছু বলা যায়, এবং নিশ্চয়ই ভাস্কর্যগুলো থাকতে পারে। হাজার হাজার ভাস্কর্য আছে এমনিতে বাংলাদেশে, হঠাৎ করে ভাস্কর্য নিয়ে কোনো ইস্যু করার কোনো দরকার নেই। কিন্তু রাষ্ট্রদ্রোহিতার বিষয়গুলো এখানে টানা আমার কাছে একেবারে মানে বড় একটা সমস্যা মনে হচ্ছে। পাশাপাশি একটু আগে আপনারা বলছিলেন যে মৃত্যুদণ্ডের দাবি করা হচ্ছে। আমার মনে হয় যারা এবং রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে আরেকটা কথা বলি, যে অনেকে আজকে বঙ্গবন্ধুকে স্মরণ করছেন না। আজকে পুরো ঢাকা শহর ছেয়ে গেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পোস্টারের উপরে।
বিভিন্ন দেয়ালে ওনার পোস্টারগুলো আছে। বঙ্গবন্ধুর কিন্তু এক না, একাধিকবার উনি রাষ্ট্রদ্রোহিতার মামলার শিকার হয়েছিলেন। আর উনি যারা বঙ্গবন্ধুর অনুসারী তাদের প্রথমেই বলা উচিত যে রাষ্ট্রদ্রোহিতার মতো একটি অপরাধ বাংলাদেশের আইনের মধ্যে থাকা উচিত না। এবং আমার মনে হয় আমাদের যে আইনের ইতিহাস নিয়ে এবং আইন অপব্যবহার করে কি করে মানুষের অধিকার লঙ্ঘন করা হচ্ছে সেই ব্যাপারে আমাদের নিজেদের একটু চর্চাটা করা উচিত। পাশাপাশি যে মৃত্যুদণ্ডের কথা আপনি বললেন যে কেউ কেউ যারা ভাস্কর্যের পক্ষে বলছেন তারা আবার চাইছেন যে মৃত্যুদণ্ড আরোপ করা হোক ধর্ষণের জন্য। আমার মনে হয় জ্ঞান আমরা যারা মানবাধিকারে বিশ্বাসী আমরা অনেকেই মনে করি যে এখানে মৃত্যুদণ্ড নতুন করে মৃত্যুদণ্ড আমাদের আইনের মধ্যে সংযোজন করার বিন্দু মাত্র কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যে আইন আছে সেগুলো সঠিকভাবে প্রয়োগ করা দরকার। সো আই থিঙ্ক আমরা যখন কথা বলি আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি যে মুক্তিযুদ্ধের নামে আবার নতুন করে মানবাধিকার লঙ্ঘনের অজুহাত যাতে আমরা না তৈরি করি। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা যদি রাখতে চাই, শহীদদের প্রতি শ্রদ্ধা যদি রাখতে চাই, তাহলে আমার মনে হয় মানবাধিকারের প্রতিও তাদের কারণে আমরা যে সংবিধান পেয়েছি, যে সংবিধানে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, তাহলে আমাদের মনে হয় মানবাধিকার এবং সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে এই দিকে আমাদের যাওয়া উচিত না। তো তাহলে যদি একটু আমি আসলে এটি আলোচনায় আনতে আজকে একটু বিশেষ করে নারী নির্যাতন, বলাৎকার, নারী বিদ্বেষ বিষয়ে আলোচনায় আনতে চাচ্ছিলাম, কিন্তু যদি আপনি যেহেতু বলছেন ধর্ম রাষ্ট্রদ্রোহিতা বিষয় থাকা উচিত না, তাহলে যে ধরনের অপরাধ দেখা যাচ্ছে সেটির জন্য কি হতে পারে, সেটির জন্য কি মামলা কোন আইনে হতে পারে? তারা সংবিধানের মূলনীতির সাথেও ধর্মনিরপেক্ষতার বিষয়েও আপত্তি তুলছে, এটি চাপিয়ে দেওয়া হয়েছে এরকমটি বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এরকম যখন বলা হচ্ছে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতা করা হচ্ছে, তখন আসলে কি আইনগত প্রতিকার হওয়া উচিত? নিশ্চয়ই রাষ্ট্রদ্রোহিতা হওয়া উচিত না, নিশ্চয়ই রাষ্ট্রদ্রোহিতা হওয়া উচিত না। কেন আপনি কেন মনে করেন যে রাষ্ট্রদ্রোহিতা হওয়া উচিত, বা শিপা আপা কেন মনে করে রাষ্ট্রদ্রোহিতা হওয়া উচিত? কথায় কথায় কেন রাষ্ট্রদ্রোহিতা হবে সেটা জাস্টিফাই করেন। কেন ঔপনিবেশিক আমলের আইন ব্যবহার করতে চান সেটা বুঝান সবাইকে। সংবিধানের 50 বছর পরে রাষ্ট্রদ্রোহিতার মামলাগুলো কেন করতে চান কারো বিরুদ্ধে? শুধু সেটা না, সেই উপনিবেশিক আমলের সব আইনই তো আমরা এখনো নিয়ে চলেছি। মানছি না, আমরা তো মনে করছি সংশোধন করা উচিত, ধর্ষণের আইন পর্যন্ত সংশোধন করতে চাই। ধর্ষণের আইনটা তো আছেই সেই 150 বছর আগেরটাই, সবাই তো সংশোধন করতে চাইছে, কেউ তো ওটার উপরে চলতে চাচ্ছে না। একটু আগেই তো ইমতিয়াজ যে কথাটা বললো যে ধর্ষণের যে আইনটা, যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেগুলোই তো অত্যন্ত বৈষম্যমূলক। সবাই তো এটা নিয়ে মাঠে প্রতিবাদ করে যাচ্ছে মাসের পর মাস। আইনগুলোকে পরিবর্তন করা আর সাংঘর্ষিক না হওয়া আমাদের সংবিধানের সাথে, সেই কাজগুলো কিন্তু আমরা এখনো করতে পারিনি 50 বছরেও। আমি এই জন্য অবশ্যই করা তো উচিতই। আমি বলছি যেহেতু এই একটা আন্দোলনটা রীতিমতো আসলে বাকি যা কিছু আলোচনা হতে পারে বিশেষ করে বিজয়ের মাসে, সেই আলোচনাগুলোকে যাতে সাইডলাইন করা যায় সেই জন্য একটা আলোচনা নিয়ে আসা হয়েছে যে ভাস্কর্যের বিষয়টা, এবং এটার যুক্তিযুক্ততা এত কম যে এইটার কোনোভাবে একদম রাষ্ট্রীয় পর্যায়ে যে একদম আলোচনা করতে হবে সেরকম বিষয় না। আমাদের যেভাবে আছে, আগেও যেভাবে চলেছে সেটা সেভাবেই চলা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে হেফাজত যখন একটা কথা বলে তখন কেন আমরা এত তাড়াতাড়ি ওদের নিয়ে বসে ওদের মতামত শুনতে চাই? সব বিষয়ে সব হেফাজতের মতামত দেওয়ার তো কোনো কারণ নাই। বলাৎকারের বিষয়, বলাৎকার তো অবশ্যই এটা ছেলেদের জন্য একটা ধর্ষণ, এবং এটাকে ধর্ষণ বলে এবং সেই আইনও পরিবর্তন করা উচিত। যদিও নারী শিশু নির্যাতনে ওখানে নারী শিশু বলতে মেয়ে বলা হয় নাই, বলা হয়েছে ইউ উইল সি বেটার দেন মি, তুমি জানো বেশি, বলা হয়েছে শিশুদের জন্য আইনটা। তাইলে শিশুদের জন্য যদি ধর্ষণের আইনটা করা মানে দেখা হয়, তাহলে এখানে ছোট শিশুদেরকেও বলাৎকারের জায়গায় ধর্ষণের আইনে আওতায় পড়বে। কিন্তু অ্যাডাল্ট পুরুষদের জন্য এখন পর্যন্ত আমরা দেখছি না যে কোনো আইন আছে সেটা। আমি যদি একটু সারা হোসেন জি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আসলে আইনগত জায়গাটাকে আপনি আপনার কাছ থেকে একটু স্পষ্ট হতে চাই। কিছুদিন আগেও আমরা একটা এই শিরোনামে করেছিলাম যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলো, বলাৎকারের কি, সেটিকে একটু আসলে স্পষ্ট করবেন। বলাৎকারের জন্য সুনির্দিষ্টভাবে শাস্তির কথা কি কোথাও বলা আছে? জি বলা আছে, 377 ধারায় বলা আছে। কিন্তু একটু আমি ভাস্কর্যের ব্যাপারে আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই যে ভাস্কর্য নিয়ে, এটা তো প্রথম আন্দোলন না। হেফাজতে কয়েক বছর আগে যখন সুপ্রিম কোর্টে জাস্টিস সিনহা যখন একটি ভাস্কর্য বসালেন লেডি জাস্টিসের, সেটা নিয়েও কিন্তু হেফাজত তখন নেমেছিল, এবং এটার বিরোধিতা করার জন্য অনেক প্রগতিশীল ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন, সিপিবি সহ আরো অনেকে, ছাত্র ইউনিয়ন আরো অনেকে। তখন কিন্তু একই সরকার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিল।
এবং এই লেডি জাস্টিস ভাস্কর্য কিন্তু সুপ্রিম কোর্টে রাখা হয়েছে, কিন্তু সেটা পিছনে রেখে নিয়ে আসা হয়েছে, সামনে আর থাকতে দেওয়া হয়নি। ওই সময় এখন যারা নামছেন রাস্তায়, একজনের পর একজন টিভিতে আসছেন, রাস্তায় নামছেন, তাদের অনেকে কিন্তু তখন দেখা যায়নি। ওই ছাত্র ইউনিয়ন কয়েকজনের শাহবাগের ছাত্রছাত্রীরা, এরা ছাড়া কিন্তু খুব বেশি লোক নামে নাই লেডি জাস্টিসের পক্ষে। সো আই থিঙ্ক আমাদের প্রিন্সিপালের উপরে দাঁড়ানো উচিত। আমরা ভাস্কর্য চাইলে আমাদের যে ধরনের প্রোগ্রেসিভ ভাস্কর্যগুলো আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য, লেডি জাস্টিসের ভাস্কর্য, সবগুলো নিয়ে তো আমাদের নামা উচিত। কিন্তু এখন যেরকম করে একটা ইস্যু তৈরি করা হচ্ছে দুই পক্ষ থেকে, আই থিঙ্ক, হেফাজত কেন, তাদের কথা কে কেন শুনছে আমার একেবারে বোধগম্য না। কিন্তু যারা হেফাজতের কথা শুনছেন তারা নিজেদের কাছে জিজ্ঞেস করুক না কেন তাদেরকে এত পাত্তা দিচ্ছে। যখন আমরা নারী সংগঠন হয়ে, মানবাধিকার সংগঠন হয়ে এই যে ধর্ষণের আইনের সুপারিশগুলো নিয়ে গেছি, কেউ তো কোনো মিটিংই দেয়নি। একটা আইন পাশ হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা না বলে আবার মৃত্যুদণ্ড আরোপ করে, সেটা খুব হ্যাপিলি হয়ে গেছে। ওই কয়েকটা যে সুপারিশগুলো না নিতে চেয়েছেন তখন নিয়েছেন, অন্য কারোর সাথে মিটিং করার কোনো সময়ও দেন নাই। কিন্তু এখন এই যে হেফাজত যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে, এটা নিয়ে স্ক্রোলের পর স্ক্রোল, টিভির স্টোরি পর স্টোরি, তো আপনাদেরও প্রায়োরিটি কোথায় মিডিয়ার, সেটাও একটু চিন্তা করা উচিত। এটা নিয়ে এত স্টোরি করছেন কেন? আবার লেডি জাস্টিসের কি হয়েছিল সেই ইতিহাস অন্তত নিয়ে আসেন যখন ভাস্কর্য নিয়ে কথা বলেন। সেটি নিয়ে তো আমরা প্রতিদিনই কথা বলছি যে সেটি কেন সরানো হলো, সেটির যৌক্তিকতা কি ছিল, এই বিষয়টি নিয়ে তো আমরা কথা বলছি। কিন্তু সেই জায়গাটি যে প্রশ্নটি করছিলাম যে শাস্তির জায়গায়, বলাৎকারের শাস্তির জায়গায় জিজ্ঞাসা করছিলাম, সেই বিচারটা কি খুব হয়? আপনি একটা ধারার কথা বলছিলেন পেনাল কোডের 377-এর, একটু কি স্পষ্ট করবেন কি আসলে শাস্তির কথা বলা হচ্ছে, কি শাস্তি বলাৎকারের? সেখানে 10 বছরের মনে হয় সাজার শাস্তি আছে, বা 377 ধারা নিয়ে অনেকের আবার আপত্তিও আছে, কারণ সেটা আরেকটি মূল বিষয়টাতে আসলে ভালো হয় যে বলাৎকার কি আর ধর্ষণ কি সেটা না। বিষয়টা হচ্ছে again যেটা সব মানবাধিকার কর্মী এখন অনেক বছর ধরে বলে যাচ্ছেন, অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এবং again মানবাধিকার সংজ্ঞার সাথে তাল মিলিয়ে এখন ওই 1860 সনের সংজ্ঞাতে না থেকে আমরা যদি একটা ধর্ষণের সংজ্ঞা করি অথবা যৌন নির্যাতনের সংজ্ঞা করি, যেটা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে কভার করে, যেখানে এমন কথা আসে না যে শুধু এক ধরনের যৌন নির্যাতনের বিষয়টা রেপের মধ্যে আসবে, সব ধরনের যৌন নির্যাতনের বিষয়গুলো নিয়ে আমরা সঠিকভাবে বিচার করতে পারবো। তার মানে হচ্ছে আমাদের এই যে 375 ধারা যেখানে ধর্ষণের সংজ্ঞা দেওয়া আছে এবং 377 ধারা যেখানে সো-কল্ড আনন্যাচারাল অফেন্সের কথাটা বলা আছে, যেটার মধ্যে বলাৎকারের বিষয়টা পড়ে, এই বিষয়গুলো আসলে নতুন করে সংজ্ঞায়িত করা দরকার আছে। অন্যান্য দেশে কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, ভারতে হয়েছে, নেপালে হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, মানে আমাদের পুরো এশিয়া উপমহাদেশে হয়ে গেছে। সো বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে পড়ে আছে এই অবস্থায়। আমরা সারাক্ষণ বলি আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন হয়েছিল, কিন্তু সেটা মনে রাখবেন 20 বছর আগে হয়েছিল, এবং এই 20 বছরের মধ্যে 2 দফা সংশোধন হয়েছে। লাস্টলি এই যে কদিন আগে যখন এই মৃত্যুদণ্ড আবার বসানো হলো এবং ওই যে ডিএনএ টেস্টের ব্যাপারটা নিয়ে আসা হলো। সো সার্বিক কিন্তু পর্যালোচনা করা হচ্ছে না এই ব্যাপারে, সেটা দরকার। এখন এই মুহূর্তে একটা তোলা হবে যে বলাৎকার কেন নাই, ভালো এই কথাটা যে হ্যাঁ এটা নিয়েও কাজ হওয়া উচিত, বাট সবকিছু একসাথে তো দেখা যেতে পারতো, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না, অত্যন্ত রিঅ্যাক্টিভ। এবং একটা বিরতির পরে আমি আবার আলোচনায় আসতে চাই। মানে বলাৎকারের শাস্তি আপনি বলছিলেন 10 বছর, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, বলাৎকারের শাস্তি 10 বছর, কেমন যৌক্তিকতা? আর একটা বিরতির পরে আসি, নিশ্চয়ই জানতে চাইবো নারী নির্যাতন, নারী বিদ্বেষ নিয়ে। সারা হোসেন, আপনি নিশ্চয়ই আরো যোগ করতে চাইছেন। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিতর্কিত রাজকাহনে। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম, একটু ছোট করে এই অংশটুকু জানতে চাই যে 2009 সালে হাইকোর্ট নীতিমালা দিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে, আপনি রিটের আইনজীবী ছিলেন, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়ন বন্ধে কমিটি করবার কথা ছিল, তার আসলে কোনো প্রতিফলন বা যথাযথ বাস্তবায়ন হয়েছে? নুসরাতের ঘটনার পরে আমরা দেখেছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আবার পরিপত্র জারি করেছে, কিন্তু তারপরে কি অগ্রগতি হয়েছে সেটি আমাদের বলতে পারেন? অবশ্যই। অ্যাকচুয়ালি আমি শুধু একজন আইনজীবী ছিলাম, মূল মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফৌজিয়া করিম, মহিলা আইনজীবী সমিতি এই মামলাটা করেছিলেন। বাট সেখানে অবশ্যই মাদ্রাসা বোর্ড পার্টি ছিল, এবং সেখানে যত সব শিক্ষা প্রতিষ্ঠান সবার জন্য কিন্তু দিক নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে যে যৌন হয়রানি নিরোধ করার জন্য তাদের ব্যবস্থা নিতে হবে, সব জায়গায় একটি অভিযোগ কমিটি করতে হবে, এবং যৌন হয়রানির যদি কোনো অভিযোগ উঠে সেটার অবশ্যই তদন্ত করতে হবে, এবং যিনি ঘটনার অভিযোগ নিয়ে এসছেন ওনাকে সব ধরনের সুরক্ষা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত অভিযোগটা নিষ্পত্তি করা হচ্ছে। তো সেখানে দুর্ভাগ্যবশত যেটা আমরা দেখেছি যে এত বছরের পরেও অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সেই
মামলার রায় অনুসরণ করে এখন পর্যন্ত কিন্তু যৌন হয়রানির জন্য কোনো ধরনের কমিটি নেওয়া হয়নি, কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এবং আপনি যে কথাটা বললেন যে এটা এখন পর্যন্ত হাইকোর্টের রায় রয়ে গেছে, হাইকোর্টের রায় অবশ্যই সবার উপরে প্রযোজ্য, সেটাও এক ধরনের আইন, শুধু সংসদে পাশ হলে সেটা আইন তা না। কিন্তু অনেকদিন ধরে অনেকে এটা নিয়েও দাবি তুলছেন যে না, একটা আইন হয়ে গেলে ভালো হতো, কারণ আইন হলে অবশ্যই সবাই জানতে পারছে বিষয়টা, এবং একটা আইন হওয়ার পরে সেটার জন্য কার কার কি নির্দিষ্ট দায়িত্ব সেগুলো অনেক স্পষ্ট করে দেওয়া যায়। তো এই একটা আইনের খসড়া অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে। মানবাধিকার কমিশন এটা নিয়ে কিছু কাজ করেছে, এর আগে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনও কাজ করেছিলেন, আইন কমিশন ওই ব্যাপারে হয়তো কিছু পর্যালোচনা মাঝখানে করেছেন, কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মানে শেষ অবস্থায় আমরা পৌঁছতে পারছি না। এবং অ্যাকচুয়ালি আইনটা হওয়া একটা বিষয়, পাশাপাশি যে দিক নির্দেশনা হাইকোর্টের আছে, যে রায়টি আছে, সেটার সাথে কি ধরনের কমপ্লায়েন্স করা হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস এই রায়ের মধ্যে বলা আছে যে সব ধরনের প্রতিষ্ঠানের সংসদের কাছে তাদের প্রতিবেদন দিতে হবে বছর অন্তে, যে তারা কয়টা এরকম অভিযোগ পেয়েছে এবং কি ব্যবস্থা নিয়েছে। আমার জানা মতে সংসদে কোথায় দেওয়ার কথা, এটা সংসদ এখন পর্যন্ত কাউকে জানায়নি। এন্ড এজ ফার এজ আই নো, সংসদের কোনো সাংসদ এখন পর্যন্ত কোনো প্রতিবেদন কারো কাছ থেকে আবেদনও করে নেন নাই যে আমরা কেউ তাদের কাছে দিব। গুরুত্বপূর্ণ রায়ের সেখানে মানে বাস্তবায়ন না হওয়া অকার্যকারিতার একটা বড় দুঃখজনক জায়গা। শিপা হাফিজা, আপনার কাছেও একটু এটি জানতে চাই, সাথে সাথে যদি আরেকটা বিষয় একটু যোগ করে দিই যে আমরা যে মৃত্যুদণ্ড দেখলাম, যে শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, তারপরের যে হিসাবটা আপনাদের সংস্থা থেকেই দেখছি আইন ও সালিশ কেন্দ্রে, সেখানে আমরা দেখছি যে আসলে ধর্ষণের সংখ্যাটা আরো যেন বেড়ে গেছে। অক্টোবর মাসেই ধর্ষণের যে পরিসংখ্যান পাচ্ছি, সেপ্টেম্বরে 86টি ধর্ষণের ঘটনা, অক্টোবরে 374, ডিএমপি বলছে সেপ্টেম্বরে 60, অক্টোবরে 85। বাড়ছে কেন? শাস্তির ভয়টা কোথায়? আচ্ছা, আমি এটাতে পরে আসি। আমি একটু সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে কমিটি করা ওইটা নিয়ে একটু কথা বলবো। তার আগে যেটা বলে নেই, আমি আগে ইয়ে করে গেছি, আমি আসলে আইন ও সালিশ কেন্দ্রের সাথে আর নেই, কাজে আমাকে প্রাক্তন নির্বাহী পরিচালক বলতে পারেন, তবে আমি নির্বাহী পরিচালক নই। তবে যে বিষয়টা হচ্ছে এই যে আমরা যে যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য হাইকোর্টের যে ডাইরেকশন আছে, এবং বিশেষ করে আপনি যেহেতু মেনশন করলেন নুসরাত হত্যার পরে এটা আবার প্রজ্ঞাপন এসেছিল। তারপরে আমরা যেটা দেখেছি প্রায় অনেকগুলো মিনিস্ট্রিতে এবং বড় সব মিনিস্ট্রিতে একটা করে কমিটি তৈরি হয়েছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় কমিটি তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা কি, কমিটি একটা তৈরি করলে তো হবে না, কমিটিকে অকেজো করে তৈরি করলে তো লাভ নেই। আমি অনেকগুলো কমিটিতে যাবার আমার সুযোগ হয়েছে, এবং আমার যেটা ধারণা হয়েছে, এবং আমি এটা খুব জোর করেই বলবো যে আসলে এই কমিটিতে যারা আছেন তারা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা হয়তো অত্যন্ত কি বলবো স্মার্ট দক্ষ কর্মকর্তারা, কিন্তু তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিষয়টা নিয়ে তাদের একদমই বিশেষ করে কোনো ধারণাই নাই। এক, দ্বিতীয় হচ্ছে এই যে একটা বড় দায়িত্ব আছে, একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি সেটা নিয়ে একটা সবাই সাথে অ্যাওয়ারনেস তৈরি করা এবং এটাকে অন দা গো রাখা, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, বড় বিষয় হচ্ছে যে অভিযোগ আসলে অভিযোগকে ওনারা তদন্ত করে এটার বিচার করবেন। এই তদন্ত কে করবে? আসলে তদন্ত এটা তো আর ওই টাকা পয়সার অডিটের তদন্ত না, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার ইস্যুর তদন্ত। এই তদন্ত জাস্ট যে ইচ্ছা গেলেই করে ফেলতে পারবে, করে গিয়ে আরো ভুল হবার সম্ভাবনা অনেক বেশি। এবং আমার অভিজ্ঞতা আমি দেখেছি এইসব ব্যাপারে আসলে কোনো রকম ক্যাপাসিটি বিল্ডিং এর কোনো রকম উদ্যোগ নাই। অবশ্যই আমরা যারা সিএসও, এনজিও, এইচআরও আছি, আমরা সারাক্ষণই বলছি যে আসলে এই ক্যাপাসিটি কিন্তু তৈরি করতে হবে। আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে উচিত পিএটিসি কিংবা কোথাও নিয়ে যে এই যারা এইসব কমিটির মেম্বার হবেন তাদেরকে জানান দেয়া আসলে কি কাজ, কেন কাজ, কিভাবে করতে হবে, কি করলে সত্যিকার অর্থে তারা তাদের দায়িত্ব পালন করতে পারবেন। রাষ্ট্রীয় একটা কাজ সব মিনিস্ট্রি করবে, ভুলভ্রান্তি নিয়ে করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয় যেটা বলছেন আপনি মৃত্যুদণ্ড, এটা তো আইন সালিশ কেন্দ্র তো আছে হিসাবে, আমি তো আরো কিছু আর্টিকেল দেখেছি, ইভেন আমি দেখলাম প্রথম আলো একটা রিপোর্ট করেছে, বিভিন্ন রিপোর্টে আসছে যে আসলে সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন ওই কত থেকে কত নাম্বার হলো ওটাতে আমার ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট হচ্ছে আমরা কিন্তু এটা বারে বারে বলেছি এই আইনটি যখন হবে বলে কথা হলো পরিবর্তিত হবে, মৃত্যুদণ্ড হবে। মৃত্যুদণ্ড দিয়ে তো আসলে বিচার তো আর হচ্ছে না, কারণ যেসব কারণে একটা ধর্ষণের শিকার
আমার মনে হয় শিপা হাফিজার সংযোগটিতে একটু সমস্যা হচ্ছে। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছেও এই বিষয়ে একটু জানতে চাই। শাস্তি বাড়লো কিন্তু আহ, মানে সংখ্যাটাও বাড়ছে কেন, ধর্ষণের সংখ্যাটাও বাড়ছে, আপনার কি মূল্যায়ন, কেন? তার আগে আমি একটা বিষয় একটু বলে নিব, যেটা সারাপা বলছিলেন যে লেডি জাস্টিসের ভাস্কর্য যখন সুপ্রিম কোর্টে বসানো হচ্ছিল তখন এই হেফাজত এটা প্রতিবাদ করে, এবং যারা এর পক্ষে ছিলেন পরবর্তীতে আলটিমেটলি দেখা গিয়েছে যে এটাকে সরিয়ে নেওয়া হয়েছিল। তার সাথে আমি আসলে একেবারেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাকে মেলাতে চাই না। দুই বিষয় আমার কাছে, আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতা অবশ্যই হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশে সেই আইনের মাধ্যমে সেই সিকিউরিটিটা দিয়েছি। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি এটা পক্ষে কিনা। আমি মনে করি যেটা আমাদের ব্যর্থতা, যে বাংলাদেশ নামক রাষ্ট্রে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আমাদের আইনি কাঠামোর মধ্য দিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে, যেখানে আওয়ামী লীগ গত 10 বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে ক্ষমতায় রয়েছে। সুতরাং অনেক রকম কাজ রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বঙ্গবন্ধু আমার চেতনায় থাকার কথা, বঙ্গবন্ধু আমার বিশ্বাসে থাকার কথা, তার আদর্শ সেটা নাই কেন, এই প্রশ্নটা আমি করতে চাই। এবং যেটার সাথে আমি লিঙ্ক করতে চাই আসলে এখনকার পরিস্থিতিকে, আমি যেটা দেখবেন যে স্বাধীনতোত্তর বাংলাদেশে ক্রমান্বয়ে ধর্মান্ধ গোষ্ঠী যে শক্তি অর্জন করেছে, সেই শক্তির কাছে নানাভাবেই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা পরিচালনার সাথে যুক্ত ছিলেন তারা আপোষ করতে বাধ্য হয়েছে। শব্দটা আমি বাধ্য বলবো। তাহলে সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা আমি মনে করি দুটো জায়গায়। একটা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা এত নানা দিকে ছড়িয়ে গিয়েছে যে তার প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে আছে আমরা কেউ জানি না। নিয়ন্ত্রণ শব্দটাই আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক আপত্তি থাকলেও আমি অন্তত একটা বিষয় মনে করি যে একটি সভ্য সমাজে এমন কোনো শিক্ষা ব্যবস্থা চালু থাকা উচিত না যা আমাদেরকে প্রকৃত সভ্যতা থেকে দূরে সরিয়ে দিতে পারে। এই প্রকৃত সভ্যতা শব্দটা নিয়ে অনেকের অনেক আপত্তি থাকতে পারে। আমি তাতে ব্যক্তিগতভাবে এটুকু মনে করি যে যে কোনো জ্ঞান বিজ্ঞানের চর্চা সেটা একটা সভ্যতার সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন ভাস্কর্য যারা নির্মাণ করছে তাকে আমরা সাপোর্ট করবো কিনা, তার সাথে আমরা ধর্মকে জড়াবো কিনা, অনেকগুলো বিষয় এখানে জড়িয়ে আছে যেগুলোর সাথে আমাদের দেশের আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে সেটা ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি মনে করি যে ধর্ষণ যে বাড়ছে, যে প্রশ্নটা আপনি করেছেন, সেটার একটা বড় রিজন হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য আমাদের যে প্রকৃত আমাদের যতগুলো পলিসি নেওয়া হয়েছে, যত ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে, তার কিন্তু একটা ভিজিবল রেজাল্ট আমরা দেখছি। কিন্তু নারীদের ভিজিবিলিটি মেনে নেওয়ার জন্য পুরুষদের তৈরি হওয়ার যে প্রক্রিয়া ছিল সেইখানে আমরা ইনভেস্ট করিনি। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে মনে রাখতে হবে নারীকে নারী হিসেবে, ভোগ্যপণ্য হিসেবেই, নারী ভোগ্যপণ্য, এটাই নানাভাবে আমাদের এই সমাজ ব্যবস্থা, সেটা পুঁজিবাদের কথাই বলেন আর সেটা আমার ধর্মীয় ব্যবসার কথাই বলেন, তার ভিতর দিয়ে নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখা হচ্ছে। এবং ধর্ষণ তার ম্যানিফেস্টেশন কিনা এটা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে, কিন্তু একটা ম্যানিফেস্টেশন অবশ্যই। ধর্ষণ, যে ধর্ষণ করছে সেখানে ক্ষমতার যেমন বিষয় আছে, তেমনি নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখার সাথে এটা কোনো না কোনো ভাবে জড়িত। এখানে আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা বিস্তারিত আলোচনার জায়গা, যেখানে খুব সংক্ষেপে বলা যেতে পারে। ডক্টর ইমতিয়াজ, একটু আপনার কথা থেকেই যদি আসি, এই যে নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখা, বা আপনি বলছিলেন যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, সেই চর্চার একটা অভাবেই কি এই ভোগ্যপণ্য হিসেবে দেখার মতো একটা সংস্কৃতি তৈরি হচ্ছে? সেই জ্ঞান বিজ্ঞানের চর্চার অভাবেই কি নারীকে তেঁতুলের সাথে তুলনা করার মতো বিষয়টি আসছে? বা বিভিন্ন এখনো যে বিভিন্ন ওয়াজে নিশ্চয়ই অনেক ভালো ভালো জ্ঞানের কথা হয়, সাথে সাথে যে বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে এরকমও কথা আসে ধর্ষণের কারণে নারীর পোশাক দায়ী, সেগুলো কি আসলে সেই চর্চারই কোথাও অভাব থেকে যাচ্ছে? কি বলবেন? না না, একটা হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান চর্চা বলতে কি আমি শুধু সায়েন্স পড়া বুঝাই? আমি তা বুঝাই না। আমি মনে করি যে আমাদের সমাজকে সুসভ্য সমাজ হিসেবে করার জন্য আমাদের অনেকগুলো প্যারামিটার রয়েছে, যে জায়গাগুলোতে আমরা সম্পূর্ণভাবে আমাদের না কোনো ইনভেস্ট করা হয়েছে, না প্রকৃতভাবে আমরা চেষ্টা করেছি একেবারে আমি বলবো রাষ্ট্রীয়ভাবে খুব কমিটেড হয়ে আমরা চেষ্টা করেছি সেটাকে আমাদের তরুণ সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে। সেখানে একটা বড় সমস্যা আছে, বিশেষ করে যদি আপনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দেখেন। আমাদের এই সমাজেই তো একদিকে ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা রয়েছে, একদিকে বাংলা, একদিকে হচ্ছে আমাদের আরবি শিক্ষা। এখানে তো আমরা ওখানে বৈষম্য তৈরি করে দিয়েছি, অথচ হওয়ার কথা ছিল একমুখী শিক্ষা থাকবে, সমস্ত কিছু মিলে একটা শিক্ষা হওয়ার কথা ছিল। আবার যে বাংলা শিক্ষার কথা আমরা বলছি, সেখানে আমরা নারীকে কিভাবে উপস্থাপন করছি সেটাও দেখতে হবে। যে জায়গাগুলো থেকে আজকে যা আমরা দেখছি, আমি মনে করি না কোনো একটা বিচ্ছিন্ন একক ঘটনার ফলে এটা হচ্ছে। এখানে 4-5টা খুব জটিল প্রক্রিয়া রিলেটেড রয়েছে, যার মধ্যে প্রথমটা আমি মনে করি আমরা আধুনিক
বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থায় নারীকে নারী হিসেবে দেখার জন্য যে জেন্ডার সেন্সিটিভ শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার ছিল সেটা করতে পারিনি আজ পর্যন্ত। দ্বিতীয়ত, আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা বলতে আমরা সায়েন্টিস্ট তৈরি করছি, কিন্তু তার মনে মগজে যদি সে 100 বছর পূর্বে সেই পুরুষতান্ত্রিকতাই ধারণ করে, তার কাছ থেকে আপনি নারীকে মানুষ হিসেবে কিভাবে আশা করবেন যে সে দেখবে? সেই জায়গাটাতে আমরা প্রপারলি আমরা আসলে টার্গেট করতে পারিনি। তৃতীয়ত হচ্ছে, নারী বাইরে আসছে, কিন্তু কতটুকু নারী বান্ধব হয়েছে আমাদের সমাজটা, সেখানেও আমাদের যা করা দরকার ছিল বড় ধরনের ঘাটতি কিন্তু আছে। আজকে যেভাবে আমাদের পলিটিক্যাল প্রসেসটা এগুচ্ছে, সেটা কি নারীর জন্য কোনোভাবে, একজন নারীর জন্য পুরুষের সমান সুযোগ কি একজন নারী পান? আমি তো মনে করি না। অতএব অনেকগুলো প্রবলেম কিন্তু এখানে আছে। জি, একটা সামগ্রিক আলোচনা নিশ্চয়। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরছি এই আলোচনায়। তখন একটু কথা বলতে চাইবো যে আমরা সম্প্রতি ধর্ষণের অনেকগুলো দ্রুত বিচারও দেখছি, এবং আজকালের দুটো দিনের দিকেই যদি দেখি অনেকগুলো ধর্ষণের বিচারের রায় আমাদের সামনে বা অনেক অগ্রগতি আমাদের সামনে আছে। এই বিষয়টি কেমন হচ্ছে, এতে পরিস্থিতির একটা পরিবর্তন আসবার বিষয়ে আমরা আশাবাদী হতে পারি কিনা একটু আলোচনায় আনতে চাই। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। যে বিষয়টি কথা বলবো বলে বলছিলাম ব্যারিস্টার সারা হোসেন, আমরা সম্প্রতি দেখছি বেশ কিছু ধর্ষণ মামলার রায় হচ্ছে, কিছু কিছু রায় আবার বেশ দ্রুত হতে দেখছি, এবং গতকালই যদি দেখি 4-5টা মোটামুটি বেশ কয়েকটি ধর্ষণ মামলার রায় গণমাধ্যমে খবর এসেছে। চট্টগ্রামে 3 বছর আগে 9 বছরের শিশু ধর্ষণ, টাঙ্গাইল, খাগড়াছড়ি সহ কয়েকটি জায়গায়। আজকে দেখলাম নোয়াখালীর বেগমগঞ্জে সেই নারীর ভিডিও ধারণ, নির্যাতনের ভিডিও ধারণ, তার চার্জশিট হয়েছে। আজকেও কয়েকটি এরকম রায় হয়েছে। এতে কি একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে কিনা? একটা সত্যি গুরুত্ব কি আদালত অঙ্গনে এখন আসছে কিনা? এটা তো আসলে একটা ইতিবাচক পরিবর্তন যে এখন একটু গুরুত্ব দেওয়া, একটু না অনেকটা গুরুত্ব দেওয়া হচ্ছে ধর্ষণের মামলাগুলোকে, এবং আই থিঙ্ক যারা বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত তারাই একটা পর্যবেক্ষণ করছেন, দেখছেন কোন মামলার কি অবস্থা, এটাকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন। যেসব কারণে আসলে মামলাগুলো এগোতো না, সাক্ষী আসছে না, ডেট পড়ছে একটার পর একটা, কেউ খবর রাখছে না, সেখানে একটা পরিবর্তন আসছে দেখা যাচ্ছে এই কয়েকটি মামলার ক্ষেত্রে অবস্থা দেখে, এবং সেটা অবশ্যই ইতিবাচক। এখন এই কয়েকটি মামলার দ্রুত বিচার হবে বা শাস্তি দেওয়া হবে, সেটার জন্য আলটিমেটলি ধর্ষণ হওয়ার ঘটনাগুলো কমবে কি কমবে না এটা এখনো বলা খুব মুশকিল। আর এই ধারাবাহিকতা থাকবে কি থাকবে না, এই মুহূর্তে তো এখন পর্যন্ত আপনারা মিডিয়া সহ আমরা অ্যাক্টিভিস্টরা সবাই কিন্তু এখন পর্যন্ত ধর্ষণ নিয়ে কথা বলছি। আরো 3 মাস পরে বলি কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। এগুলো তো অনেক সময় সাইকেলে যায়, আরেকটা বড় বিপদ আসবে আমাদের সামনে, হু নোজ, আরেকটা ভাস্কর্য বা অন্য কিছু, সবাই ওইদিকে চলে যাবো। সো আই থিঙ্ক আমাদের একটু দেখতে হবে, পর্যালোচনা করতে হবে যে এটা একটু মানে পার্মানেন্ট ওয়েতে চলে কিনা, এবং এই মামলাগুলো নিয়ে একটা কন্টিনিউয়াস পর্যালোচনা যদি করা হয়, কন্টিনিউয়াস পর্যবেক্ষণ মনিটরিং যদি করা হয়, তাহলে আমি আশা করছি যে একটা পরিবর্তন দেখবো। বাট এখানে আরেকটা পয়েন্ট আমার মনে হয় একটু আমাদের মাথায় রাখা উচিত যে অফকোর্স বিচার হয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পাশাপাশি যিনি অভিযোগকারী ছিলেন ওনার পরবর্তীতে কি হচ্ছে সেটাও একটা দেখবার বিষয়। এই মুহূর্তে আমাদের আইন খুব একটা কিছু বলে না সেই ব্যাপারে, মানে একজনের পুনর্বাসন বা তার পরবর্তী মানসিক স্বাস্থ্য, তার জীবিকা অর্জন করার কি ব্যবস্থা থাকবে, তার অন্যান্য যে চিকিৎসা, শুধু শারীরিক চিকিৎসা না, মানসিকটা অনেক গুরুত্বপূর্ণ, সেগুলোর জন্য সেরকম কোনো ব্যবস্থা এই মুহূর্তে আমাদের নট অনলি আইনে নাই, আমাদের আসলে বাস্তবে এই প্রক্রিয়াগুলো তেমন ভাবে, ব্যবস্থাগুলো তেমন ভাবে নেই। তো সেটাও আমাদের দেখা দরকার। বিচার পেতেই আমাদের মানে এত কাঠখড় পোহাতে হচ্ছে, সেই বিষয়টি তো মনে হয় যেন অনেক দূরের আশা করতে হয়। আমি একটু ধন্যবাদ ব্যারিস্টার সারা। আমি একটু ডক্টর ইমতিয়াজ আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই, আপনার কি মনে হয় একটা ইতিবাচক অগ্রগতির দিকে যাচ্ছে কিনা বিচার যখন হওয়ার বিষয়টি আমরা দেখছি? না, আনডাউটেডলি যে কোনো বিচার যখন সেটা ত্বরান্বিত হয়, দ্রুত হয়, অন্য অপরাধকে সেটা কোনো না কোনো ভাবে অন্য অপরাধ কমানোর ক্ষেত্রে সেটা তো একটা ভূমিকা রাখে, কিন্তু কতটা ভূমিকা রাখবে সেটা হচ্ছে ইস্যু। যেমন একজন সামাজিক গবেষক হিসেবে আমার কাছে মনে হয় যে যখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে, তখন শুধু ধর্ষণ না, ধর্ষণের সাথে সাথে কিন্তু মেরে ফেলার প্রবণতা এই সমাজে বেড়ে যেতে পারে, এটাও কিন্তু ভাবতে হবে। কারণ প্রোটেকশনের কথা আমরা প্রোটেকশন দিতে যে যদি এটা হিতে বিপরীত হয়ে যায়, তাহলে কিন্তু এই আইনটা আমাদের জন্য উপকারের চেয়ে অপকারী বেশি বয়ে আনবে। একটা মৃত্যু যদি এই কারণে হয় তাহলেও কিন্তু সেই দায় আমাদের উপরে পড়বে। সুতরাং বিষয়টা এত সহজ করে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আমি মনে করি প্রোটেকশন আইন দিতে পারে, কিন্তু প্রিভেনশন হচ্ছে বেস্ট। আমি আইনটাকে প্রিভেনশনের ক্ষেত্রে নিয়ে যেতে চাই, সেটাকে ব্যবহার করাটা মোর সমীচীন বলে আমি মনে করি।
আমাদের সর্বোচ্চ শাস্তি এই প্রিভেনশনের জায়গায় যদি আরেকটু মৃত্যুদণ্ড। আসি, আপনি বলছেন প্রিভেনশনই বেস্ট। আমরা বিভিন্ন যেটি নিয়ে শুরু করেছিলাম ঐকমত্যের জায়গায় আলাপ আলোচনার মাধ্যমে আলেম ওলামাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, আমরা বিভিন্ন ওয়াজে শুনি নারীর পোশাক ধর্ষণের কারণ বা নারী বিদ্বেষের বিভিন্ন রকম বক্তব্য তুলে ধরা হয়। এই বিষয়গুলোতে একটা অবস্থানে আনার সুযোগ আছে কিনা, যে যেন একটা অবস্থানগত পরিবর্তন হয়, যেহেতু তাদের একটা বিশেষ প্রভাব আছে আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের প্রতি, তাদেরকে কাজে লাগানোর সুযোগ আছে কিনা, মেইন স্ট্রিমে আনার সুযোগ আছে কিনা, ডক্টর ইমতিয়াজ? এটা একটা খুবই জটিল প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমাদের দেশে আলেম সমাজকে দিয়ে নারীর ক্ষমতায়নে কোনো উপকার আমরা পেয়েছি। এটা আমার ব্যক্তিগত অভিমত সম্পূর্ণভাবে। যদিও অনেক উন্নয়ন সহযোগী সংস্থা বলার চেষ্টা করেন যে এটা দিয়ে আমরা বাংলাদেশের নারীর স্বাধীনতার অনেক কিছুই অর্জন করেছি। আমি যেটা মনে করি যে নারীর স্বাধীনতার ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রেসিভ পলিসিগুলোই অনেক বেশি ভূমিকা রেখেছে। হয়তো আলেম সমাজের কিছুটা ভূমিকা থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা খুবই সূক্ষ্ম বিবেচনা করে দেখতে হবে। আমি আগেই বলেছি আমার ব্যক্তিগত মতামত ভিন্ন। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন, আসলে আলেম সমাজদেরকে নিয়ে এখন দুটো ইস্যুকে কেন এক করে দেখা হচ্ছে, আমি শুরুতে কিন্তু বলেছি দুটো ইস্যু এক করে দেখার কোনো সুযোগ নেই। একটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা। আমার মনে হয় সেখানটা স্পষ্ট হয়েছে। ডক্টর ইমতিয়াজ, আমি খুব অল্প সময় একটু শিপা হাফিজাকেও শুনতে চাই। শিপা হাফিজা, এই বিষয়ে আপনি কি বলবেন? শিপা হাফিজা। আমি আসলে আজকে সরি, আমার নেটটা এত খারাপ, আমি প্রশ্নগুলো শুনছি না মোস্ট অফ দ্য টাইম। যে বিষয়টা হচ্ছে, আমি একদম একমত ইমতিয়াজের সাথে যে দুটো বিষয় একসাথে করার কোনো কারণ নাই। আমরা একসময় কেয়ারটেকার গভর্নমেন্টকে দেখেছিলাম, তারা নারী উন্নয়ন নীতিমালায় এই আলেমদেরকে নিয়ে এসে কথাবার্তা বলছিলেন। তারপরে যেটা হয়েছিল, প্রতিদিনই বায়তুল মুকাররমে নামাজের পর কি শুক্রবারের নামাজের পর মহাহুল্লোড় এবং তারা অনেক রকমের ধ্বংসযজ্ঞ করেছিলেন। আসলে এই দুটো জায়গায় একসাথে করে এনে একমতামত করার আমি কোনো জাস্টিফিকেশন এখন পর্যন্ত দেখতে পারি না। কারণ এই ব্যাপারে যারা বোঝেন, নারী উন্নয়নের ব্যাপারে যারা বোঝেন, যারা কাজ করেন, তারাই এই কথাগুলো বলবেন, কারণ এক্সপার্টিস তাদেরই। জি, অনেক ধন্যবাদ শিপা হাফিজা, অনেক ধন্যবাদ ডক্টর শায়েক ইমতিয়াজ, এবং ধন্যবাদ ব্যারিস্টার সারা হোসেন। আপনাদের তিনজনকেই আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে। ভালো থাকুন সবাই।